নমস্কার, মিতাস পডকাস্টে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, স্বজাতি। এদিক ওদিক তাকিয়ে চট করে ছোট বউয়ের স্নোর শিশিটা খুলে এক খাবলা তুলে নিলে মেজবউ শিবানী। এটা হচ্ছে সংগ্রহ, এর ঘরে দাঁড়িয়ে মুখে ঘষা চলবে না, চলে যেতে হবে ছাদের সিঁড়িতে কি পশ্চিমের বারান্দায়, নিজের পক্ষে বাথরুমে। কিন্তু এত লুকোচুরিতেই কি স্বস্তি আছে? কি করে যে ধরে ফেলে ওরা, রোগড়ে রোগড়ে নিশ্চিহ্ন করে ফেললেও ধরে। যেই ওদের সামনে যাবে ঠিক দেখবে তার মুখের দিকে তাকিয়ে বাঁকা বাঁকা হাসছে, আর নিজেদের মধ্যে কেমন একটা ইশারা চালাচ্ছে। বড় যা, ছোট যা, আর বিধবা ননদ কনক। স্নো পাউডার মাখা যে শিবানীর পক্ষে বেআইনি অনধিকার চর্চা, তা কি আর নিজে জানে না সে? কতদিন ভাবে, দূর চায়, দরকার নেই আর, পোড়ার মুখ পুড়ে থাকাই ভালো। কিন্তু পারে না, কিছুতেই লোভ সামলাতে পারে না। রান্নাঘরের পাট চুকিয়ে এসে সেই ঘাম ঘাম তেল তেলে মুখখানা নিয়ে পাঁচজনের সামনে বেড়াতে কি বিশ্রী যে লাগে। তাই সুবিধে পেলেই এ ঘর ও ঘর থেকে সংগ্রহ করে নেয় পাউডার, স্নো, যখন যা জোটে। বাড়ির লোকও অবশ্যই চালাক হয়ে গেছে, ওই লোভনীয় বস্তুগুলোকে নিত্য নতুন জায়গায় বদলে রাখে, নয়তো চাবির ভেতর তুলে ফেলে। তবে অসাবধান বলে কথা, আজকাল আবার ছোট বউয়ের বছর আষ্টেকের মেয়েটা শিখেছে মুখের শ্রীবৃদ্ধি সাধন করতে। অসাবধানতা তারই বেশি। নিজস্ব একটা থাকলে এ চৌর্যবৃত্তির দরকার হয় না। তুচ্ছ বস্তু, অথচ এই তুচ্ছ বস্তুটাই শিবানীর কাছে কি দুর্লভ। সংসারে এমন উদার ব্যক্তি কেউ নেই যে শিবানীর এই মর্মান্তিক অভাবটা বোঝে। নিজের মা রয়েছে তার, পুজোর সময় যা হোক একখানা শাড়িও তো পাঠায় আঁচলে সিঁদুর ঠেকিয়ে। দু একটা প্রসাধন সামগ্রী পাঠালেই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তা নয়, মাও কঠোর দৃষ্টি হানবে মেয়ের এই তুচ্ছ দুর্বলতাটুকুর দিকে। কবে যেন একদিন এইটুকু ধরে ফেলে মেয়ের মুখের জন্য চুনকালির ব্যবস্থা করেছিলেন তিনি। সত্যিই তো স্বামী যার নিরুদ্দেশ, তার মুখে চুনকালি ছাড়া আর কি বা মানায়। কিন্তু নির্বোধ শিবানী কিছুতেই মেনে নিতে পারে না স্বামীর নিরুদ্দেশ হয়ে গেছে বলেই দৈবাত কোনোদিন অহেতুক একখানা ফর্সা কাপড় পাট ভেঙে পড়তে নেই তাকে, তেল চিটে মুখখানায় লাগাতে নেই একটু সাবান, স্নো, আশির সামনে দাঁড়াতে নেই 2 মিনিট। অন্ধকারে ছাতে আন্দাজে আন্দাজে মুখটা মেজে ঘষে চুলে একটু হাত বুলিয়ে অনেকক্ষণ আলসে ধরে দাঁড়িয়ে থাকে শিবানী। ধরো এমন যদি হয়, হঠাৎ একজন রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক এ বাড়ির দরজায় এসেই ওপর দিকে মুখ তুলে চায়, আর সঙ্গে সঙ্গে শিবানী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে রাস্তায়। লোকটা পাগলের মতো চিৎকার করে ওঠে, ছেলে মানুষের মতো আছড়া আছড়ি করে, শিবানীকে পথ থেকে কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে। কিন্তু কোথায় শিবানী? শিবানীর নিথর দেহটাকেই শুধু পায় সে। সেই হতভাগ্য লোকটা অবশ্য শিবানীর নিরুদ্দিষ্ট স্বামী। হাড়ে হাড়ে বুঝবে সে শিবানী এমন সস্তা বস্তু নয় যে অবহেলায় ফেলে চলে গিয়ে 12 বছর পরে এসেও আবার তাকে ঠিকমতো পাওয়া যাবে। চোখের সামনে মরে গিয়ে উদাসীন স্বামীকে জব্দ করবার আরও নানা ছবি, নানা দৃশ্য কল্পনা করতে থাকে শিবানী। আবার এও ভাবে এক এক সময়, দূর ছাই, প্রতিশোধ দিতে গিয়ে নিজের জীবনটাকে বরবাদ দিয়ে লাভ কি? মরে গিয়ে তো দেখতে আসতে পারবো না সে 12 বছর পর ফিরে এসে মানুষটা কুলে এসে তরি ডোবার মতো শোচনীয় মর্মবেদনায় সত্যি আছড়াআছড়ি করছে কিনা। তার চাইতে যদি ছাদ থেকে নিচে নেমেই হঠাৎ দেখে শোরগোল পড়ে গেছে বাড়িতে, দীর্ঘকালের হারানো মানিকটিকে ঘিরে আনন্দোচ্ছ্বাসের বান ডেকেছে, লেগেছে প্রশ্নের ঢেউ। মৃদু মৃদু হেসে নবাগত ব্যক্তি সকলের সব কথার উত্তর দেবার চেষ্টা করছে, আর অন্যমনস্কের ভানে এদিক ওদিক তাকাচ্ছে। বোকার মতো তো বলতে পারে না, সবাইকে দেখছি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না কেন। তাকাচ্ছে আর ভাবছে, তাই তো, সে মানুষটা গেল কোথায়? তাকে কেন দেখছি না এই আনন্দের হাটে? শিবানী নামতে নামতে থমকে দাঁড়াবে, চোখাচোখি হয়ে যাবে দুজনের।
নতুন করে হবে শুভ দৃষ্টি। শিবানী ভুলে যাবে ঘোমটা টেনে দিতে, ভূপতি ভুলে যাবে অন্যের কথার উত্তর দিতে। তারপর আকস্মিক আনন্দের ধাক্কায় চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়বে শিবানী। অবশ্য সে চৈতন্য ফিরে পেতে দেরি হবে না। স্বামীর স্নেহ স্নিগ্ধ স্পর্শ পেয়ে ধীরে ধীরে ইত্যাদি কি যেন একখানা বইতে ঠিক এই রকমটি পড়েছিল শিবানী। বইতে যা অনায়াসে ঘটে যায়, জীবনে তা মাথা খুঁড়ে ফেললেও ঘটতে পারে না কেন? কিন্তু একেবারেই যে ঘটে না, তাই বা বলা যায় কি করে? ভূপতির গৃহত্যাগটাই তো তাই। বেকার যুবক রোজগারি দাদার কাছে ভাতের খোঁটা খেয়ে যদি কখনো মানুষ হইতো গৃহে ফিরিব লিখে রেখে বাড়ি ছাড়ল। এ ঘটনা তো একাধিকবার পড়েছে শিবানী, গল্পে উপন্যাসে। সে গল্পের পরবর্তী কাহিনী অবশ্য শুধু মানুষ নয়, অতি মানুষ হয়ে উঠবার চমকপ্রদ কাহিনী। কিন্তু সেটুকু আর মিলল কই? অমানুষ ভূপতি কোনো দিন আর ফিরল না, নিজস্ব বেকার মূর্তি নিয়েও না। প্রথম কিছুদিন সবাই বলেছিল, রাগ দেখিয়ে বাড়ি ছাড়লেন বাবু। আচ্ছা, জগৎটা দুদিন ঘুরে আসুন, বুঝুন কত ধানে কত চাল। বাড়া ভাত নিয়ে কে বসে আছে রাস্তায়? ফিরে আসতে পথ পাবেন না বাছাধন। সে ভবিষ্যৎবাণী যখন বিফল হলো, দুদিনটা অনেক দিনে গিয়ে ঠেকল, তখন কিছুদিন ধরে চলতে লাগলো খবরের কাগজের মাধ্যমে আবেদন নিবেদন। কেটে কুচি কুচি করলে রাগ যায় না, এই মনোভাব নিয়ে ভূপতির দাদা বাংলা ইংরাজি দুটো ভাষার মারফত নানা কাগজে মনোবেদনা জাগাতে লাগলেন। ভূপতি ফিরে এসো, আমি অনুতপ্ত, কেউ কিছু বলবে না। তোমার প্রস্থানে মেজ বৌমা শয্যাগত। যদি শেষ দেখা দেখতে চাও শীঘ্র এসো। টাকার প্রয়োজন থাকলে ঠিকানা জানাও, অবিলম্বে পাঠাচ্ছি। পতিবিরহে শয্যালীনা মেজ বৌমা বিপুল গোষ্ঠীর রান্নাবান্না সেরে এসে দুপুরবেলা বসত কাগজগুলো নিয়ে। কে যেন কোন ফাঁকে রেখে যেত তার ঘরে। সে যেন না ভাবে কিছুই করা হচ্ছে না তার স্বামীর জন্যে। নিরুদ্দেশের কলম থেকে চোখ চলে যেত শিবানীর কর্মখালির কলমে। সম্ভব অসম্ভব সবগুলো দেখত খুঁটিয়ে খুঁটিয়ে, আর মনে মনে হিসেব করত, অনুতপ্ত দাদার এই আবেদন যদি ভূপতির চোখে পড়ে, কর্মখালিগুলোও পড়বে নাকি? তবে ভালো মন্দ যাই হোক, একটা জোগাড় করে নিয়ে অনায়াসেই তো বড় মুখে আবার সে ফিরতে পারে বাড়িতে। মেজ বৌমার সঙ্গে শেষ দেখার আবেদনটাও যখন ব্যর্থ হলো, তখন ঘরের লোক রেখে ঢেকে বলতে লাগলো, নিশ্চয়ই সন্ন্যাস। বাইরের লোক বিনা দ্বিধায় বলতে লাগলো, নিশ্চয়ই অপঘাত। অতএব পয়সা খরচ করে খোঁজাখুঁজি করবার মানে হয় না কিছু আর। ভূপতির বড় থালাখানায় ভাত খেতে লাগলো একটু বড় হয়ে ওঠা ভাসুরপো বলায়। ভূপতির ছেঁড়া ছাতাটা বৃষ্টির দিনে ব্যবহার করতে দেওয়া হলো চাকর সতীশকে। একাকিনী শিবানীকে আগলাতে কনক কিছুদিন নিজের চিলেকোটার একফালি ঘরটুকু ছেড়ে নেমে ভূপতির ঘরে এসে শুয়েছিল। নানা সুবিধে অসুবিধে শিবানী শেষ পর্যন্ত উঠে গেছে কনকের আস্তানায়। বাড়তি একখানা ঘর না হলে অচল হয়ে উঠছিল বড় জায়ের। ছেলেরা বড় হয়েছে, জামাই আসে যখন তখন। ভূপতি থাকলে সমস্যার কি সমাধান হতো, তাই মাঝে মাঝে ভাবে শিবানী। শুধু ভূপতির জামা কাপড়গুলো শিবানীর সম্পত্তি হিসেবে আছে এখনো। ওর সাবেক ঘরের খাটের তলায় রয়ে গেছে ট্রাঙ্কটা। কেউ যে টেনে বার করে ফেলে দেয়নি, এটা তাদের মহত্বই মনে করে শিবানী। প্রায়ই তো ভাসুরজি গীতা বলে, তোমাদের জামাই এসে তোমাদের বাড়ি শোবে কি? যা মশা! খাটের তলায় অত জিনিস বোঝাই থাকলে মশা হবে না? আমার শ্বশুরবাড়িতে ওটি হবার জো নেই। খাট চৌকির তলা দুবেলা মোছা চাই। ছাতে ঘুরতে ঘুরতে শিবানীর কি সময়ের জ্ঞান ছিল না? কমক্ষণ তো যায়নি। নিচে যে কত মন্তব্য হয়ে গেছে তার সম্বন্ধে কে জানে। নিতান্ত অন্যমনস্ক চিত্তে নেমে আসতে আসতে অবাক হয়ে দেখে সত্যিই শোরগোল পড়ে গেছে বাড়িতে। দালানের সিঁড়ির খাবার ঘরে 3টে আলোয় জ্বলছে একসঙ্গে, ধপধপ করছে বাড়িটা কোলাহলে মুখরিত। না, ভূপতি নয়, ভাসুরজি গীতা বেড়াতে এসেছে শ্বশুরবাড়ি থেকে।
তিন ছেলে মেয়ে আর বর নিয়ে খাবার ঘরে বসেছে চা জল খাবারের পাট। হাসি গল্পের ছটায় উতলে উঠছে বাড়ি। মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়ে শিবানী। চট করে সামনে গিয়ে দাঁড়াতে সাহস হয় না। কি অজ্ঞান হয়েছিল সে এতক্ষণ? ওরা এসেছে নিশ্চয় দুদণ্ড বসে তবে খাওয়া দাওয়া শুরু করেছে। সে তো কম সময় নয়। কে চাটা তৈরি করলো? ছোট বউয়ের কোলের ছেলে সর্দি জ্বর। সে তো দুদিন কুটোটি ভাঙছে না সংসারের। অবশ্যই ঠাকুরজির ঘাড়ে পড়েছে। হায় হায়, কি দুর্মতি হয়েছিল শিবানীর! আশ্চর্য, নিচেকার এত গোলমাল, তার ছিটে বিন্দু কি ছাতে পৌঁছতে নেই? হয়তোবা ছাতে ঠিকই পৌঁছেছিল, পৌঁছয়নি শিবানীর কানে। গীতার গলাটা যেমন শান বাঁধানো তেমনি চড়া। দূর থেকেও প্রত্যেকটি কথা স্পষ্ট বোঝা যায়। সিঁড়ির মাঝখানে চৌতারায় বসে পড়েছে শিবানী, আর শুনতে পাচ্ছে ছুরির মতো কেটে কেটে উচ্চারণ করছে গীতা। খুব নিন্দে করছিলেন আমার পিস শাশুড়ি। অবাক হয়ে বললেন, হ্যাঁ বৌমা, তোমার খুড়িরও কিছু আক্কেল নেই? ভিটের অকল্যাণ হয় ওতে, মাছ ফাছ খাচ্ছেন তো সৃষ্টি। খুড়ির আক্কেল! স্পষ্ট একটা হাসির ঢেউ খেলে গেল ঘরে। আক্কেলওয়ালির আক্কেল দেখছিস তো? 3 ঘন্টা ছাদে গিয়ে বসে আছেন। শটটা চাপা, তবে নিতান্ত পরিচিত বলেই ধরা যায় বিধবা ননদ কনকের। আবার গীতার স্পষ্ট স্বর, পিস শাশুড়ি তো বলছিলেন 12 বছর হয়ে গেলে বৈধব্য নেওয়াই বিধি। আর সত্যি এও বলি, এখনো কি তোমরা আশা করছো বেঁচে থাকলে কি আর এতকাল ধরে এমন রাগ পুষে থাকতেন মেজো কাকা, যে এক আঁচড় চিঠি পর্যন্ত দিতেন না? চিঠির আশা তো প্রতি মুহূর্তেই করে শিবানী। 1 যুগ ধরে অহরহই করছে। পিওনের আসার সময়গুলো মুখস্থ হয়ে গেছে তার। কিন্তু চিঠি আসে না বলেই মানুষটার কোনো দিনই আসবে না এমন ভয়াবহ আশঙ্কা তো করেনি একদিনও। এই এতক্ষণ ধরে তার আসার কথাই তো ভাবছিল। কি বিশ্রী কথাগুলো গীতার! গীতার মার কথাগুলো এমন কিছু সুশ্রী নয়। তিনিও মেয়ের সুরে সুর মিলিয়ে বলেন, মনে মনে আর কে না জানছে, তাও যদি ওর নিজের হুঁশ না থাকে মুখের ওপর বলবে কে? মাছ ছাড়বে মেজো বউ? 16 আনার ওপর 18 আনা লো বইটিতে শুধু মাছ, ডিম, পেঁয়াজ কি না খাচ্ছে! ছি ছি ছি! এবারে ঘরে একটা ছিছির ঢেউ খেলে যায়। এত স্পষ্ট ছিছি ভাব বোধ করি এর আগে কারো মনে আসেনি। গীতার পিস শাশুড়ির জ্ঞানার্জন শলাকায় চোখ ফুটল বলেই অনেক দিনের জমানো ধিক্কার একসঙ্গে ছড়িয়ে পড়ল। কথার জেদ টানেন বড় যা। খাওয়া পড়া কিসে লোভ নেই। ফুলকাটা ছিটের ব্লাউজগুলো দিব্যি পড়ছে। শুধু তাই, এখনো এমন প্রবৃত্তি, চুরি চামারি করে মুখে পাউডার ঘষে মরেন। কিসের সুখে ফিটফাট হয়ে বেড়াবার সাধ হয় প্রাণে, তাও জানি না। এই তো কনক, সেই 22 বছর বয়স থেকে 1 বস্ত্র সার করে বসে আছে। কেউ কখনো বলতে পারবে না একখানা সাবান নিয়ে মুখে বুলিয়েছে কোনোদিন। চোখের ওপর এমন দৃষ্টান্ত দেখেও শিবানী অবাক হয়ে ভাবে, কনকের সঙ্গে ওর তুলনা কেন? কনকের না হয় মাখতে নেই, বিধবা মানুষ। শিবানীকেও ওরা একেবারে কনকের পর্যায়ে ফেলছে কেন? কনকের মতো সাজ করে বেড়াবে নাকি শিবানী? আর হঠাৎ যখন ভূপতি এসে হাজির হবে, বলবে কি? এমন তো হতে পারে দরজা খুলে দিতে শিবানী ছুটে যাবে কে না কে ভেবে। বড় যা কথার ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। যাই ভাগ্যিস দেবতার মতো ভাসুর পেয়েছিল, তাই তড়ে গেল। এখনো পর্যন্ত আমার সঙ্গে সমান করে চ্যাটালো চ্যাটালো পাড়ের মিহি মিহি শাড়িগুলো জোগাচ্ছেন। ছিঁড়তে না ছিঁড়তে সেমি জামা দেখিস তো। তা এমন আক্কেল নেই যে বলবে ওসবে আর দরকার নেই আমার। কেন মিথ্যে এত খরচ? সিঁড়িতে বসে থেকে থেকে সিমেন্টের মেঝের সঙ্গে যেন পুঁতে যাচ্ছিল শিবানী, পাথর হয়ে যাচ্ছিল। তবু শেষের কথাটায় চমকে ওঠে। দরকার নেই? সেমিজ ব্লাউজেও আর দরকার নেই তার? এমনিতেই তো 10 হাত শাড়ির আঁচলের খাটোতে খাটো হয়ে থাকে মনটা। রোগা পাতলা ছোট বউয়ের 48 ইঞ্চি বহর 11 হাত শাড়ির আঁচলটা নিয়ে হিমশিম খাওয়া দেখে হিংসেই গা জ্বলে যায়।
এরপরে আবার আড়ে দৈর্ঘ্যে এতখানি দেহটা নিয়ে হাড় গিলে কনকের মতো খালি গায়ে আঁচল জড়িয়ে বেড়াতে হবে ভাসুর, দেওর, চাকর বাকর সকলের সামনে। ভাসুরের দেবত্বের সুযোগ নিয়ে তাহলে এতদিন অনেক কিছু বাড়তি প্রাপ্য আদায় করেছে শিবানী। শুধু সাবান্য নয়, সেমিজ ব্লাউজও তার অনধিকার চর্চা। স্পষ্ট এত কথা ভাবতে পারে না বোকা শিবানী। নিরুপায় একটা আক্রোশে চোখে জল এসে যায় হঠাৎ। বোকা বলেই জানে না ন্যায্য মতো দেবার লোক না থাকলে খাওয়াটাই অনধিকার চর্চা, তা পড়া সেটা তো দ্বিতীয় প্রয়োজন। ভাসুর দেবতা বই কি, কে করে এত? কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলা বলি করছে ওরা। কার কথা বলছে? এ আলোচনায় শিবানীর কোনো যোগ আছে? মেজো কাকা গেছেন 12 বছরের বেশি হয়ে গেছে বোধহয়, তাই না মা? আমি তো তখন সবে ক্লাস 8 না 9 পড়ি। না না, 12 বছর হয়ে যায়নি এখনো। এই সামনের পুজো গেলে পড়বে। মনে মনে বোধহয় কি একটা মেয়েলি হিসেব করে নিয়ে কনক বলে, হ্যাঁ বেশ মনে আছে, কার্তিকের প্রথম দিকে, চৈত, পৌষ, ভাদ্র। কার্তিককে যে অগস্ত্য মাস বলে তা মিথ্যে নয়, অগস্ত্য যাত্রাই হলো। তুমি তখন সবে আঁতুর থেকে উঠেছ না বড় বউ? কানাই হলো তো সেবার। এই কানাইয়ের জন্ম তারিখ, ছোট কর্তা বিভূতির নতুন চাকরি, কনকের জ্যাঠ শ্বশুর মরার অসহজ ইত্যাদি অনেকগুলো খুচরো সংখ্যা নিয়ে অঙ্ক কষে ভূপতির গৃহত্যাগের নিট তারিখটা আবিষ্কার করতে বসে ওরা। কিছুক্ষণ ধরেই চালাই অঙ্কটা। হতবুদ্ধি শিবানী আড়ালে বসে অসহিষ্ণু হয়ে ওঠে। 2 আর 2 4 না করে 1.5 আর 2.5 যোগফলে 4কে দাঁড় করাবার মানেটা কি? ওরা কি পাগল? বাংলার 47 সালের 3রা কার্তিক শুক্রবার, কোজাগরীর আগের দিন। এই তো এমন পরিষ্কার মার্কামারা দিনটাকে ঠিক করতে সবাই মিলে গলদঘর্ম হচ্ছে। শিবানী ওখানে থাকলে কথা পড়তেই যে বলে দিত, কিন্তু শিবানীর পা দুটোকে কে বেঁধে রেখেছে, কিছুতেই যেন উঠতে পারছে না। গীতার চড়া গলাও একটু খাটো হয়ে যায়। বিশ্বাসরই বলছিলেন, তোমাদের কুলগুরুকে বরং আনাও একদিন, দীক্ষা দেবার ছুতোয় কাজটাও সারা হয়ে যাক। দেখি তাই। তুই শুধু চা মিষ্টি খেয়ে শ্বশুরবাড়ি ফিরবি, শাশুড়ি খোঁটা দেবে দেখিস। এত করে বললাম খাওয়া দাওয়া করে যাবি, তা এসেই যাই যাই করছিস। বাবা, আশা কি হয়ে ওঠে? কত কাঠ খড় পুড়িয়ে তবে এইটুকু ছুটি। এ আর তোমাদের বাড়ির বউদের আয়েস নয়। কার ছেলের একটু সর্দি হয়েছে, তিনি আর ঘর থেকে বেরোবেন না। কার গরম লাগছে, তিনি 3 ঘন্টা ধরে গায়ে ছাতের হাওয়া লাগাচ্ছেন। বাবা, কতই বা বয়স গীতার, কথা কয় এত পাকা পাকা। অতঃপর গীতার ছেলেদের হইচই ওঠে, সেই ফাঁকে নেমে আসে শিবানী। গীতা আধা আধি নিচু হয়ে একটা নমস্কারের মতো করে বলে, কি গো মেজো খুড়ি, দর্শন মিলল তাহলে? আমি তো ভাবছিলাম আজ আর সে সৌভাগ্য হলো না, চলেই যাচ্ছিলাম। ঘুম দিচ্ছিলে নাকি গো ছাতের হাওয়ায়? শিবানী অস্ফুটে একটু যা বলে সেটা ঘুমের সপক্ষে কি বিপক্ষে ঠিক বোঝা যায় না, কিন্তু সঙ্গে সঙ্গে গীতা আর একটা অদ্ভুত কথা বলে বসে। তুমি মেজো খুড়ি মনে করো না কিছু, খুব সেরেছ আজকাল। এই তো 2 মাস আগেও এসেছিলাম, আজ তার থেকে ঢের দেখছি। মুখের রংটা পর্যন্ত ধবধবে ফর্সা হয়ে গেছে। কে জানে এটা গীতার একটা চাল কিনা, স্নো পাউডারের ইতিহাস শোনার অভিব্যক্তি। অবশ্যই বলতে বাধাই বা কি, বেওয়ারির শিবানীকে মোটা হয়েছে বলে খুঁড়লে কিছু আর পাপে ডুববে না। গীতা নজর লেগে শিবানীরও ক্ষয়ে যাবে না। শিবানীর উত্তর শোনার জন্য অপেক্ষা করে না গীতা। বলা নিয়ে কথা, কাউকে কিছু বলার সুযোগ পেলে কখনো সে সুযোগ নষ্ট করে না। সে বলে নিয়েই এগিয়ে যায় পিসির দিকে। পায়ের ধুলো নিয়ে নিচু গলায় বলে, চললাম বাপু, আমার পিসি শাশুড়ির কথাটা মনে রেখো। অবশ্যই তোমাদের প্রাণে তো লাগবেই, নতুন করে শোক জেগে উঠবে, কিন্তু বাবা ছোট কাকার কল্যাণটাও তো দেখা উচিত। 12 বছর পার হয়ে গেলে আর কিছুতেই সংসারে এইসব অনাচার করতে দেওয়া ঠিক নয়। গীতা চলে গেলে ছোট বউ, বড় বউ
আর কনকের মধ্যে চলে ইশারা আর ফিসফিস। ঠিক নয় তা কি আমরা জানি না? কথাটা তোলে কে? ছোট বউ একটু উঁচু স্টাইলের হাসি হেসে বলে, গীতা ঘরের মেয়ে, সাহস করে বলল তাই। শুধু ওর পিস শাশুড়ি কেন, এ কথা তো কচি ছেলেটাও জানে। আমার সেজ মাসিও তো অবাক হয়ে বলছিলেন সেদিনকে। হ্যাঁ রে, তোর সেই যা এখনো তোদের হেসেলে খাওয়া মাখা করে, নিয়মিত দুবেলা টক টক করে সিঁদুর পর্যন্ত পরা চায়, শুনে তো হেসেই খুন। বড় বউয়ের বাপের বাড়ির দিকেও কাদের কে যেন স্বামী বেবাগী হয়ে যাওয়ার ছুতোই জন্ম এও থেকে গেছিল। সেই হাস্যকর কাহিনীর ইতিবৃত্তটাও আলোচিত হয়, হেসে খুন হওয়ার সুযোগ এরাও পায় একবার। অবশেষে কুলগুরু ডেকে এনে বর্তমান সমস্যার সমাধানটাই সাব্যস্ত হয়। যেন অনেক দিন ধরে সবাইকে বোকা পেয়ে ঠকিয়ে এসেছে শিবানী। আর নয়, আর বোকা থাকতে রাজি নয় কেউ। শুধু এখনো সাব্যস্ত হয় না ঠিক কবে কোন তারিখে বাড়ি ছেড়েছে ভূপতি। তিথি নক্ষত্র ধরে শ্রাদ্ধপিণ্ড দিতে হবে তো তার, সেইটাই শাস্ত্রবিধি। বৈধব্য ব্রতেরও অনুষ্ঠান আছে বই কি। ফস করে শিবানীকেই একদিন জিজ্ঞেস করে বসলো কনক, গলাটা ভার ভার আর চোখটা ছলছল করে, মেজদা কতদিন চলে গেছে গো মেজবো? সাল, তারিখ, তিথি সবই তো শিবানীর চোখের ওপর জল করছে, তবু অমন বিমূঢ়ভাবে বলল কেন? কি জানি ঠাকুরজি, ঠিক মনে করতে পারছি না তো। কে জানে কি ভেবে বলল, হয়তো কিছু ভেবেই বলেনি। অকস্মাৎ উদ্যত আক্রমণের সামনে আত্মরক্ষা সহজাত বুদ্ধিতে বলে ফেলেছে মাত্র। ও উঠে যেতেই কনক প্রায় সশব্দ মন্তব্য করে, তা মনে থাকবে কেন? নীরজগিরে লোকটা গেছে না বালাই গেছে, ভাসুরের মাথায় কাঁঠাল ভেঙে তোমার তো চলছে ঠিকই। নিজের খাওয়া মাখা, টিপ, কাজল পরাটি বজায় থাকলেই হলো। বজায় থাকলেই হলো না হয় শিবানীর ইচ্ছে বুঝলাম, কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান সংসারী ব্যক্তিরা বজায় থাকতে দেবে কেন? ভগবান যাকে মেরেছেন মানুষ তাকে আশকরা দেবে নাকি? সে যদি ধৃষ্টতার বশে রূপ রস আলো বাতাসের দিকে তার লোভের হাত বাড়ায়, সেই হাত মুচড়ে ভেঙে দেবে না নীতি নিয়মানুগত সুস্থ জীবেরা? সব সময় না হোক, কোনো কোনো সময় শাস্ত্রবাক্য মানতে হবে বই কি। পিসি মাসির শাস্ত্রে নয়, সত্যিকার শাস্ত্রে আছে, যুগ পূর্ণ হলে নিরুদ্দিষ্ট ব্যক্তিকে মৃত গণ্য করা বিধি। আইন পর্যন্ত সে শাস্ত্র মেনে চলে। সাল তারিখের হিসেব বেরোয় কিছু কাঠখড় পুড়িয়ে। সামনের কোজাগরিতে যুগ পূর্ণ হবে। কুলগুরুকে ডাকিয়ে এনে মারণযজ্ঞের বিধি ব্যবস্থা নেওয়া হয়। শিবানীর মন্ত্র দীক্ষাটাও হয়ে যাক ওই সঙ্গে। অদীক্ষিত শরীর প্রেতাত্মার সমান বই তো নয়। বড় কর্তা হাতে করে আনতে চান না, ছোট দেওরকে দিয়ে একজোড়া ধোয়া থান আনিয়ে রাখেন বড় বউ। আর কোজাগরের আগের দিন ঘটা করে আনান বড় একখানা মাছের লেজা। কনক আবার আলাদা করে নিজের পয়সা দিয়ে আনায় ভেটকি মাছের পেটি আর মৌরলো চুনো। জিনিসগুলো নাকি শিবানীর বড় বেশি প্রিয়। জন্মেশ্বর আশা মিটিয়ে নিক, শিবানী যে ভাবে কনক তাকে ভালোবাসে না, কত ভুল ধারণা সেটা। পরিপাটি করে বেড়ে ভাতের কাশিটা শিবানীর সামনে বসিয়ে দিয়ে ছোট বউ এক নিঃশ্বাস ফেলে বলে, তিনটি যায় একসঙ্গে খেতে বসতাম, মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। কনক থানের আঁচলটা তুলে চোখের কোণে ঘষে। বড় যা একটা খেদসূচক ধ্বনি করে বললেন, শাস্ত্রপালার ব্যাপার না মেনে তো উপায় নেই। আবার দেখো, 20 বছর পরে নিরুদ্দেশ মানুষ ফিরে এসেছে, এমন গল্পও শুনেছি। গল্পে কিনা শোনা যায়, গল্পের গরু যে গাছে ওঠে, গোয়ালের গরু পারে তাই না লোকে সেই ম্যাজিক দেখবার আশা করবে? রাতটা পোহায়, সৌভাগ্যবতীদের চোখে দেখা নিষেধ। কনক একাই যায় মেজ বউকে নিয়ে গঙ্গার ঘাটে। শাস্ত্রীয় যাবতীয় দুঃসহ কর্তব্য সেরে বাড়ি ফিরে দরজার গোড়া থেকেই ডুকরে ওঠে, লক্ষ্মী পুজোর দিন আজ ঘরের লক্ষ্মীর কি অলক্ষ্মী বেশ করে আনলাম আমি গো, আমার কপালে এত সাজাও লিখেছিল ভগবান। চিৎকারটা একটা ওয়ার্নিংও বটে। গাড়ির শব্দে কৌতূহলী ছোট বউ পাছে ভুলে বেরিয়ে আসে ছুটে ফুটে। দুরাগত সঙ্গীতের মতো বড় বউয়ের মৃদুকণ্ঠের করুণ বিলাপধ্বনি বাতাসে ভেসে আসে।
বহুদিন বিস্মৃত মেজ ঠাকুরপোকে উদ্দেশ্য করেই বোধ করি এই বিলাপ বাণী। হয়তো বা অদেখা ভাসুরের নবম মৃত্যু শোকে ছোট বউ আঁচলে চোখ মুছছে, শুধু শিবানীর চোখেই জলবিন্দু নেই। ওরা যে বলে কাষ্ঠ কঠিন, মিথ্যে বলে না। স্বামীর সমস্ত চিহ্ন ধুয়ে মুছে বিসর্জন দিয়ে এলি তো চোখে এক ফোঁটা জল পড়ে না। ছি, জব্দ হবার মেয়ে নয়, যা স্বভাব। হয়তো বা অদূর ভবিষ্যতে আবারও 5 জনের সামনে মুখ দেখাতে হলেই ঘাম ঘাম তেলতেলে মুখখানা থানের আঁচলের কোণটা দিয়েও রোগড়ে মুছে চকচকে করতে বসবে। বিশ্বাস কি? এখন তো শুকনো দুটো চোখে আগাগোড়া এমন বোকার মতো ফেলিয়ে তাকিয়ে রয়েছে, যেন চোখের সামনে কি একটা দুর্বোধ্য থিয়েটারই দেখছে। দেখলে গা জ্বলে যায় কি না। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।